বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আয়োজন প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য, যদিও আমাদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তোমরাও এই ক্লাসগুলো দেখতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী, এবং দ্বিতীয় বর্ষের সিলেবাসটা প্রায় সমাপ্তির পথে। সেক্ষেত্রে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরও প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে একসাথে ক্লাস দেখতে হবে। তো শুরুতেই যারা আমার সঙ্গে আছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আমাদের দেখতে দেখতে কিন্তু আসলে প্রথম অধ্যায় যেটা আছে সেটা কিন্তু আমরা শেষ করে নিয়ে এসেছি। আমরা তারপরেও আজকে এই পুরো অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করে আমরা নতুন একটা অধ্যায়ের দিকে যাব। তো আমাদের এই প্রথম অধ্যায় ছিল আসলে ব্যবসায় কি, ব্যবসায়ের ধারণা নিয়ে আমাদের আলোচনা করার বিষয় ছিল। আমরা আসলে প্রচলিত অর্থে যেটা আসলে দেখি যে এই ব্যবসায় বলতে কি বোঝায়। প্রচলিত অর্থে আমরা জানতাম যে কম দামে আসলে পণ্য কিনে যখন আমরা বেশি দামে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করি তখন তাকে আমরা ব্যবসায় বলে থাকি। কিন্তু আমরা এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়টা যখন আমরা পড়ছি তখন দেখছি যে না, শুধুমাত্র আসলে কম দামে পণ্য কিনে বেশি দামে পণ্য বিক্রি করার বা মুনাফা অর্জনকে কিন্তু আসলে ব্যবসায় বলে না। ব্যবসায় হতে হলে কি কি দরকার ছিল? অবশ্যই ব্যবসায় হতে হলে আমাদের বেশ কিছু বৈশিষ্ট্যের দরকার ছিল। সবচেয়ে আগে আমরা আসলে ব্যবসায়ের মুনাফা অর্জন, তারপর দেখেছিলাম যে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে বৈধতা। বৈধতা মানে যে আমরা যে দেশে বাস করি সেই দেশের আইন অনুযায়ী সেই কাজটি বৈধ হতে হবে। আমরা যখন দেশ, জাতি, ধর্ম অনুযায়ী যখন ব্যবসায়কে দেখি তখন ধর্ম অনুযায়ী কোনো দেশে দেখা যাচ্ছে যে, যেমন আমাদের দেশে আমরা মুসলিম, আমরা কিন্তু গরুর গোশত খাচ্ছি, জবাই করছি, কোনো ঝামেলা কিন্তু এখানে হচ্ছে না। তো ভারতে যেখানে আবার হিন্দু অধ্যুষিত দেশ, সেখানে কিন্তু আবার প্রকাশ্যে গরু জবাই করা বা মাংস বিক্রি করার একটা অব্লিগেশন আছে। যে কোনো জায়গায় তারা চাইলেই কিন্তু এই কাজটা করতে পারে না। আবার ধরো যে তুরস্কে একটা মুসলিম কান্ট্রি, সেখানে প্রচুর আঙ্গুর উৎপাদন হওয়াতে সেখানে মদ উৎপাদন কিন্তু যে নিষিদ্ধ। আবার মুসলিম দেশগুলোতে মদ ওপেন কেনাবেচা নিষিদ্ধ, কিন্তু সেটা আবার পাশ্চাত্য যেগুলো আছে সেখানে কিন্তু সেটা আমরা কিন্তু এইগুলো দেখব। তো এই ব্যবসায়িক পরিবেশ এই নতুন অধ্যায়ে আমরা দেখব। তো মোটামুটি আমাদের যেটা ছিল যে আমরা যেটা জেনেছি যে মুনাফা অর্জন এবং বৈধতার এই ব্যাপারগুলো কিন্তু থাকতে হবে, এবং তারপর যেটা দেখেছিলাম আমরা লেনদেনের ধারাবাহিকতা থাকতে হবে। আমি একটা কাজ আজকে করলাম, মুনাফা অর্জিত হলো, সেই কাজটা আমি যদি বন্ধ করে দিই, লেনদেনের ধারাবাহিকতা। এবং উদাহরণ হিসেবে আমরা কিন্তু দেখেছিলাম যে আমরা যখন আমাদের ব্যক্তিগত কোনো সম্পত্তি বিক্রি করে মুনাফা অর্জন করছি সেটা আসলে ব্যবসায় বলে বিবেচিত হয় না বা হবে না। তার কারণ হচ্ছে লেনদেনের পৌনঃপুনিকতা, এই বৈশিষ্ট্যটা এর মধ্যে নেই। তো তাহলে মোটামুটি আমরা কিন্তু ব্যবসায় যেই বিষয়গুলো আমরা জেনেছি, এবং সেটা কি হতে হবে? অর্থনৈতিক হতে হবে। এমন কোনো কিছু আসলে আমরা ব্যবসায় বলবো না যেটা অর্থের মানদণ্ডে আসলে কি হবে না, পরিমাপ করা যাবে না। তাহলে দেখো আমরা বেশ কিছু বৈশিষ্ট্য এবং ব্যবসাকে অন্য মানুষ যেভাবে জানি আর আমরা যারা ব্যবসা শিক্ষা পড়ছি আমাদের কাছে কিন্তু ব্যবসার সংজ্ঞাটা একটু অন্যরকম। আমরা কি জেনেছি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঝুঁকি আছে জেনেও, এবং এখানে আরও একটা বড় কথা হচ্ছে ঝুঁকি। অবশ্যই কী থাকতে হবে? ঝুঁকি। আমরা যখন ব্যবসায় কোনো কিছু কি থাকতে হবে, যখন আমরা ব্যাংকে টাকা রাখি, যেটা আমরা এফডিআর বলি, যে ফিক্সড ডিপোজিট যেখানে আমরা বলছি, সেখানে কিন্তু কি হচ্ছে না, ব্যবসায় হচ্ছে না। আবার আমরা যদি আমাদের কোনো বন্ধুকে বলি যে তোমাকে আমি 5 লাখ টাকা দিলাম, তুমি প্রত্যেক মাসে আমাকে 5,000 টাকা দিবে, এটাও কিন্তু ব্যবসায় হবে না। কিন্তু আমরা যদি এভাবে বলি যে তুমি 5 লাখ টাকা নাও, নেওয়ার পরে তুমি যে ব্যবসা করবে তোমার লাভ ক্ষতি যাই হোক না কেন আমাকে সেখান থেকে একটা অংশ তুমি দিবে, তখন এটা ব্যবসায় হবে। তার মানে আমরা কি বলছি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি আছে জেনেও যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কি করছে, বৈধ অর্থনৈতিক লেনদেনগুলোকে ধারাবাহিকভাবে সম্পাদন করছে, তখন তাকে আমরা কি বলছি? ব্যবসায় বলছি। এটা একটা ব্যাপার গেল। আমরা আরেকটা বলতে পারি যে পণ্য উৎপাদন থেকে শুরু করে পণ্য বন্টন এবং বন্টনযোগ্য সহায়ক কার্যাবলী যে সমষ্টি,
তাকে আমরা কি বলতে পারি? ব্যবসায় বলতে পারি। আমরা 2-3 ভাবে বলতে পারি, আমাদেরকে কিন্তু অন্যদের চেয়ে এই সংজ্ঞাটা যে একটু আলাদা, এটা সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসলে ব্যবসার পাশাপাশি এখানে জেনেছিলাম শিল্প। এখানে আমরা কি দেখেছিলাম? শিল্পকে দেখেছিলাম। আমরা ব্যবসায় নিয়ে একটু আলোচনা করে নিলাম, এখন আমরা একটু শিল্প নিয়ে অল্প একটু আলোচনা করব। শিল্পকে দেখেছিলাম যে প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো থাকে সেগুলোকে কি করা? বিভিন্ন ধরনের আকার আকৃতি পরিবর্তন করা, আমাদের ব্যবহার উপযোগী করা। এই যে ব্যবহার উপযোগী আমরা যেভাবে করছি, যে প্রক্রিয়াটা মেনে করছি, সেটাই হচ্ছে শিল্প। যেমন আমরা এইভাবে বলতে পারি যে প্রকৃতি প্রদত্ত কাঁচামালগুলো বা প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে মানুষের প্রয়োজন অনুযায়ী বা ব্যবহার উপযোগী করার জন্য যে প্রক্রিয়া বা যে কাজের সমষ্টি পালন করা হয় তাই হচ্ছে শিল্প। এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শিল্প কিন্তু আবার ক্লাসিফিকেশনে দেখেছিলাম বা প্রকারভেদে দেখেছিলাম। আমরা দেখেছিলাম প্রজনন শিল্প, কৃষিজ শিল্প এবং নিষ্কাশন শিল্প। আরও দেখেছিলাম নির্মাণ শিল্প, বিশ্লেষণ শিল্প, সংযোজক শিল্প, উৎপাদন শিল্প। ঠিক আছে, তো মোটামুটি আমরা শিল্পের যে প্রকারভেদ সেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু তোমরা পড়েছিলে। আচ্ছা, এরপরে যেটা হয়েছে বাণিজ্য। বাণিজ্য বা ট্রেড বা কমার্স যেটা আমরা বলে থাকি না কেন, বাণিজ্য হচ্ছে কি, এই যে শিল্পের কাজ হচ্ছে শুধুমাত্র উৎপাদন করা, আমরা যেভাবে, এবং এটাকে কিন্তু কি বলা হচ্ছে? শিল্পের বাহন বলা হয়, উৎপাদনের বাহন। তাহলে আমরা কি দেখছি যে শিল্প হচ্ছে উৎপাদন করা আর বাণিজ্য হচ্ছে উৎপাদিত পণ্য বা সেবা বন্টন করা। দেখো আমরা কি বললাম? যে উৎপাদিত পণ্য বা সেবাকে বন্টন করা। আমরা জানি যে শিল্পের কাজ কিন্তু বন্টন করা না। শিল্প কি করছে? কোনো একটা নির্দিষ্ট স্থান বা জায়গায় বা কারখানায় সে প্রয়োজনীয় উপায় উপকরণগুলোকে কাজে লাগিয়ে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করছে। এখন ব্যবহার করা এই যে ব্যবহার উপযোগী পণ্যটা আমরা তৈরি করছি, এটা কিন্তু গুদামে থেকে গেলে বা শিল্প প্রতিষ্ঠানে থেকে গেলে সেটা কিন্তু আমাদের কাছে পৌঁছানোর কথা না। এই আমাদের কাছে পৌঁছানোর জন্য আবার যে সমস্ত কাজ সম্পাদন করা হয় তাকে আমরা কি বলে থাকি? বাণিজ্য বলে থাকি। এই বাণিজ্য তাহলে আমরা কি বলতে পারি বলো তো? উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানোর পথে যে ধরনের কার্যাবলী সম্পাদন করতে হয়, এই যে ধরনের কার্যাবলী আমরা বলছি, এই যে ধরনের কার্যাবলীর মধ্যে কিন্তু আমরা কি কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম পরিবহন, গুদামজাতকরণ, তারপরে দেখেছিলাম মোড়কীকরণ, তারপরে দেখেছিলাম আমরা ব্যাংকিং। তাহলে দেখো এইরকম আরও অনেকগুলো কাজ কিন্তু আমরা এখানে দেখেছি। বীমা দেখেছি, বাজারজাতকরণ দেখেছি। তার মানে আমরা কি বলছি? আমাদের যে উৎপাদিত যে পণ্যগুলো আছে, এই উৎপাদিত পণ্যগুলো আমাদের কাছে পৌঁছানোর জন্য আবার অনেকগুলো কাজ সম্পাদন করতে হয়। সেই কাজগুলোকে কি? পরিবহন, গুদামজাতকরণ, পণ্যকীকরণ, প্যাকিং, বীমা, বাজারজাতকরণ। এই সমস্ত কাজের যে সমষ্টি, সেই সমষ্টিকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি বাণিজ্য। তাহলে মোটামুটি আমাদের শিল্প এবং বাণিজ্য বোঝা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা এই অধ্যায় থেকে বাণিজ্যের যে কাজগুলো, বাণিজ্যের প্রকারভেদ কিন্তু দেখেছি। কী কী দেখেছিলাম? বাণিজ্যকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য এবং আরেকটি হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পাইকারি এবং আরেকটি হচ্ছে খুচরা। আর অন্যদিকে বৈদেশিক বাণিজ্যকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। সেটা কী কী ছিল? আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি। পাইকারি ব্যবসায় কাকে বলে এটা আমরা কিন্তু জানি। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য বিক্রি করার জন্য বড় পরিমাণে বা বৃহৎ আকারে বা লটে লটে যখন কোনো বড় আকারে যখন কোনো পণ্য কিনে থাকে বা উৎপাদনকারীর কাছ থেকে যখন কোনো পণ্য ক্রয় করে থাকে, তখন তাকে আমরা বলি পাইকারি ব্যবসায়ী। এবং পাইকারি ব্যবসায় বা উৎপাদনকারীর কাছ থেকে যখন অল্প পরিমাণে পণ্য কেনা হয় এবং সেই ব্যবসায় যখন করা হয় তখন তাকে বলা হচ্ছে
খুচরা ব্যবসায়। আমদানি কাকে বলে? অন্য কোনো দেশ থেকে নিজের দেশের প্রয়োজন অনুযায়ী যখন আমরা কোনো পণ্য ক্রয় করে নিয়ে আসছি তখন তাকে আমরা কী বলে থাকি? আমদানি বলে থাকি। আর রপ্তানিটা যেন কি বলো তো? রপ্তানিটা হচ্ছে অন্য কোনো দেশে আমাদের দেশে যে উদ্বৃত্ত পণ্য আছে সেগুলো বিক্রি করা। আর পুনরপ্তানি হচ্ছে কোনো একটা দেশ থেকে পণ্য এনে সেটা পরিবর্তন করে বা না করে আমরা যখন অন্য কোনো দেশে পাঠাচ্ছি, তার মানে এখানে দেশ হয়ে যাবে তিনটা। ধরো চীন থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ধরো জাপান। এইভাবে যখন আমরা কোনো প্রোডাক্ট এক দেশ থেকে এনে কী করব, আবার অন্য একটি দেশে পাঠাবো, তখন এটা যেই কাঠামোটা দাঁড়ায় একে বলা হচ্ছে পুনরপ্তানি। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছ? মুনতাহা ইসলাম যারা, ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম মুনতাহা তোমাকে। আচ্ছা, তুমি কি পড়া বুঝতে পারছো? দেখো আমরা কি বলছি যে পুনরপ্তানি নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। পুনরপ্তানি কি? যে চীন থেকে এনে আমরা আবার কি করছি? বাংলাদেশ এবং সেটা আবার জাপানে পাঠাচ্ছি, এবং একে কি বলছি আমরা? পুনরপ্তানি বলছি। আচ্ছা, এরপরে আমরা যেটা এই অধ্যায় থেকে দেখেছিলাম সেটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবায় আমরা কি দেখেছি বলো তো? প্রত্যক্ষ সেবা আমরা দেখেছি সরাসরি সেবাদান। তার মানে হচ্ছে এখানে বিক্রেতা এবং ক্রেতা বা ভোক্তার প্রত্যক্ষ উপস্থিতি বাধ্যতামূলক। কী বললাম দেখো, এই প্রত্যক্ষ সেবা সরাসরি সেবাদান, এখানে বিক্রেতা এবং ক্রেতা বা ভোক্তার প্রত্যক্ষ উপস্থিতি বাধ্যতামূলক। তার কারণ হচ্ছে এখানে এই যে আমরা যে সেবাটা আমরা নিতে চাইছি, এই সেবাটা আসলে শুধুমাত্র যে নিতে চাইছি তাকেই ভোগ করতে হয়, কারণ এটা হস্তান্তরযোগ্য নয় এবং এটা আসলে স্পর্শ করা যায় না, অস্পর্শনীয় একটা সম্পদ। এই কারণে আমাদের কি করতে হচ্ছে, আমরা যখন কী করি, যখন প্রত্যক্ষ সেবা নিতে চাই তখন আমাদের কি থাকতে হয়? সরাসরি উপস্থিত থাকতে হয়। আচ্ছা, এই অধ্যায় থেকে আমরা আরও পড়েছিলাম সামাজিক ব্যবসায়। এরপর আমরা যেহেতু এগুলো তো আমরা পড়েছি, আমি মূল যে বিষয়গুলো সেগুলো একটু আলোচনা করে আজকে নতুন একটা অধ্যায় চলে যাব। সামাজিক ব্যবসায়। সামাজিক ব্যবসায় কাকে বলে বলো দেখি? সমাজের প্রয়োজনে যখন আমরা কোনো ব্যবসা করে থাকি বা সমাজের মানুষ যারা আছে, সমাজের একেবারেই তৃণমূল পর্যায়ে যারা আছে, যাদের মূলধন নাই কিন্তু তারা কাজ করে বা মূলধনের যোগান দিতে পারলে তারা আসলে কাজ করতে পারে বা মুনাফা বৃদ্ধি করতে পারে বা মুনাফা অর্জন করতে পারে, এমন সব সহায় সম্বলহীন মানুষের জন্য এক ধরনের ব্যবসার প্রচলন হয়, সেটাই হচ্ছে তোমার সামাজিক ব্যবসায়। এবং এই সামাজিক ব্যবসার প্রবক্তা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমরা সবাই ওনার নাম শুনে থাকবে, একজন বড় মাপের উদ্যোক্তা তিনি, এবং তোমরা তার সম্পর্কে পড়েও এসেছ। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই সামাজিক ব্যবসার যে ধারণাটা, এবং বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অনেকগুলো দেশেই এই সামাজিক ব্যবসার একটা প্রচলন রয়েছে। তোমরা যদি বাংলাদেশে ডানন কোম্পানির নাম শুনে থাকো, ডানন এবং পুষ্টি দই, ডাননের নাম না শুনলেও পুষ্টি দইয়ের কথা কিন্তু তোমরা সবাই শুনেছ। বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলো সামাজিক ব্যবসায় পরিচালনা করে আসছে। এই সামাজিক ব্যবসার যে মূল বিষয়টা কি, সেই মূল বিষয়টা হচ্ছে মূলধন দিবে মুনাফা
অর্জিত হতে থাকলে মুনাফা না নিয়ে প্রদত্ত মূলধন ফেরত নেবে। এবং এর প্রধান যে কারণ সেটা হচ্ছে দারিদ্র্য বিমোচন করা এবং শ্রমিক যারা আছে তারা যেন আনন্দঘন পরিবেশে কাজ করে। 7টা মূল উদ্দেশ্য কিন্তু তাদের রয়েছে। তা মোটামুটি তারা কি করবে দেখো, মূলধন দিবে, বাট ওর মুনাফা যখন অর্জিত হতে থাকবে তখন কিন্তু তারা কি করবে না, তারা মুনাফা নেবে না, কিন্তু তারা তার যে মূলধনটা দিয়েছে সেই মূলধনটা কিন্তু তারা ফেরত নিয়ে নেবে। এবং এতে আসলে যেটা হবে, মূলধনের আসলে অপচয় হবে না। ধরো তুমি যদি কাউকে লোন দাও বা ধার দাও, তুমি যদি বলো যে এই টাকাটা তোমাকে আবার ফেরত দিতে হবে, এমন যদি হয় সে কী করলো, এই টাকাটা লস করে ফেললো, নষ্ট করে ফেললো, তখন কিন্তু কি হবে না, সেই টাকাটা ফেরত দিতে পারবে না। কিন্তু যখন এই সামাজিক ব্যবসার মাধ্যমে তোমার যখন মাথায় থাকবে যে না, প্রফিটটা তো শুধু আমিই পাবো, আমি তাকে কি করব, আমি তাকে টাকাটা ফেরত দিব, মূলধনটা তাকে ফেরত দিয়ে দিতে হবে। এবং তখন কি হয়, একটা আগ্রহ থাকে মানুষের, এবং মানুষ তখন এই অপচয় না করে বা টাকা পয়সা যেটা দেয়া হয়েছে নষ্ট না করে সেটাকে মূলধন কিন্তু তাকে ফেরত দিতেই হবে। এই ধরনের কন্ডিশনে কিন্তু আসলে কি করা হয়, মূলধনটা দেয়া হয়। এই কারণে কিন্তু, এবং আরও বড় একটা ব্যাপার হচ্ছে যে এই মূলধনটাই আবার অন্য কাউকে দেয়া যায়, তখন কি হচ্ছে, অন্য কারো কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। মোটামুটি এই ছিল আমাদের প্রথম অধ্যায় থেকে মূল আলোচ্য বিষয়গুলো। আশা করি আমরা সবাই পরীক্ষা খুব ভালোভাবে দিতে পেরেছি। আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় পরিবেশ। এই ব্যবসায় পরিবেশের ধারণা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, আমরা যে ব্যবসাটা করেছি বা ব্যবসায় সম্পর্কে জেনেছি, শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা সম্পর্কে জেনেছি, আমরা একটু চিন্তা করি যে এই ব্যবসাগুলো আসলে কি যে কোনো মানুষ যে কোনো জায়গায় চাইলেই করতে পারে, বা তাহলে তো সবাই আসলে ব্যবসায়ী হয়ে যেত। তো ব্যবসাটা করতে গেলে অবশ্যই কিসের প্রয়োজন হয়, পরিবেশ। কোন ধরনের পরিবেশ? তোমরা যখন পড়াশোনা করো তখনও তোমাদেরকে বলা হয়, বা তোমাদেরকে যদি বলা হয় যেটা মানে গণ্ডগোল হচ্ছে, চারপাশে আওয়াজ হচ্ছে, নয়েজ হচ্ছে, তার মধ্যে পড়তে বসতে হবে, তখন কিন্তু তোমরা বলো কি, পড়ার উপযুক্ত পরিবেশ নাই। ঠিক আছে, তখন আমরা কিন্তু যে কোনো সময় কথাটা বলি যে পরিবেশটা আসলে অনুকূলে ছিল না। ঠিক তেমনিভাবে ব্যবসাটা যখন আমরা করতে চাইব, ব্যবসায় কী থাকতে হবে, অনুকূল পরিবেশ থাকতে হবে। আচ্ছা, আমরা যদি ব্যবসা এবং পরিবেশ এই দুটোকে একটু আগে আলাদা করে যদি আমরা আলোচনা করি, ব্যবসা কাকে বলে এটা কিন্তু আমরা জানি যে পণ্য উৎপাদন থেকে শুরু করে পণ্য বন্টন এবং বন্টন সহায়ক কার্যাবলী সম্পাদন করাকে আমরা কি বলছি, ব্যবসায় বলছি। এবার আসো আমরা আলোচনা করি পরিবেশ নিয়ে। পরিবেশ মানে কি বলো তো? ছোটবেলা থেকে আমরা কিন্তু জানি যে পরিবেশ কাকে বলে। শাহরিয়ার রাজগর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার, বলো দেখি পরিবেশ কাকে বলে? ছোট্ট করে একটু লিখে দেখাও তো। পরিবেশ কাকে বলে এটা তো আমরা সবাই জানি, কিন্তু সেই ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। আমাদের জীবন প্রণালীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে এমন
উপাদানগুলোর সমষ্টিকে ব্যবসায় শুধু পরিবেশ বলে, পরিবেশ বলে। কি বললাম দেখো, আমাদের জীবন প্রণালীকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে এমন উপাদানগুলোর সমষ্টিকে আমরা পরিবেশ বলছি। তাহলে আমাদের জীবনকে আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে কে? আমরা একটু চিন্তা করি যে আমাদের চারপাশে আমরা যে সমস্ত পরিবেশে থাকি সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আমরা যখন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট নির্মাণ করছি সেটা হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ। আমরা যখন আবার বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের জীবিকা উপার্জনের জন্য বিভিন্ন ধরনের কাজ করছি তখন সেটা আবার কি হচ্ছে? অর্থনৈতিক পরিবেশ। আবার এই যে জীবিকা অর্জনের জন্য যে কাজগুলো করছি এই কাজগুলো যখন আমরা প্রযুক্তির সহযোগিতা নিয়ে করছি তখন আমাদের কি সাহায্য করছে? প্রযুক্তি সাহায্য করছে। আবার দেখো আমাদের রাজনৈতিক যেই পরিবেশ আছে, যে যদি দেশে হরতাল না থাকে, ধর্মঘট না থাকে, তখন আমরা খুব অনায়াসে কী করতে পারি? ব্যবসা বাণিজ্য করতে পারি। তার মানে আমরা কিন্তু এটা স্পষ্ট হয়ে গেলাম যে আমাদের জীবন প্রণালীকে, আমাদের জীবনযাপনকে বা আমাদের জীবন কাটানোকে, আমাদের প্রাত্যহিক যে জীবন সেই জীবনে যে উপাদানগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে এমন উপাদানগুলোর সমষ্টিকে পরিবেশ বলে। তাহলে যদি আমরা এভাবে বলি যে ব্যবসায় করতে গেলে যে উপাদানগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করছে এমন সব উপাদানগুলোর সমষ্টিকে আমরা কি বলছি? ব্যবসায় পরিবেশ বলছি। ব্যবসায় পরিবেশ বলে। তার মানে আমরা কিন্তু এটা খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমাদের যে কাজগুলো আছে, আমরা যখন ব্যবসা করতে চাইছি এই ব্যবসা করতে গেলে আমাদের বেশ কিছু উপকরণ বা উপাদান বা পরিবেশের বিভিন্ন উপাদানগুলো আমাদেরকে কি করছে? প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করছে। এবং এগুলো ব্যষ্টিক উপাদান হতে পারে, সামষ্টিক উপাদানও হতে পারে। ব্যষ্টিক উপাদান হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উপাদান, আর সামষ্টিক মানে হচ্ছে প্রতিষ্ঠানের বাইরেও বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে। আচ্ছা, এখন একটু আমরা একটা উদাহরণ যদি দিই, ব্যবসায় পরিবেশের ধারণায় ধরো তোমাদের বইতে কিন্তু একটা উদাহরণ দিয়ে দেয়া আছে যে আজগর সাহেব তিনি কী করলেন? তিনি কক্সবাজারে একটা হোটেল করলেন, যে হোটেলে তার সেবা, তার খাবারের মান সব কিছু বিবেচনা করে সেখানে তার হোটেল বা রেস্টুরেন্টের একটা চাহিদা আছে এবং এই চাহিদা এবং পর্যটন এলাকায় পর্যটন বেড়ে যাওয়াতে তার অনেক মুনাফা অর্জিত হলো এবং তিনি চিন্তা করলেন যে সেখানে আরও একটা রেস্টুরেন্ট করবেন। কিন্তু চিন্তা করার পরে সেখানে তিনি দেখতে পেলেন যে কি হলো, সেখানে আবার নতুন করে কোনো স্থাপনের উপর সরকার একটা নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে তিনি কিন্তু আর কি করতে পারলেন না, সেখানে আর নতুন করে কোনো রেস্টুরেন্ট করতে পারলেন না। এখন দেখো তিনি একইভাবে যেমন পরিবেশের উপাদানগুলোর কারণে ব্যবসাকে অনেকখানি এগিয়ে নিয়ে আসতে পেরেছিলেন, আবার পরিবেশের উপাদানের অভাবের কারণেই কিন্তু তিনি আবার কী করতে পারলেন না, নতুন করে আরেকটা প্রতিষ্ঠান কিন্তু তিনি করতে পারলেন না। এইভাবে প্রত্যেকটা কাজেই কিন্তু পরিবেশ আমাদের কী করছে? প্রত্যক্ষভাবে আমাদের ব্যবসাকে প্রভাবিত করছে। ধরো একটু যদি আমরা চিন্তা করে দেখি যে হাসপাতাল যেখানে থাকে সেখানের যে ডিসপেন্সারিগুলো বা ফার্মেসিগুলো যতটুকু প্রফিট করে থাকে, অন্যান্য জায়গায় যে ডাক্তারখানায় যে তোমার ডিসপেন্সারি বা ফার্মেসি আছে তারা কিন্তু তেমনভাবে কী করতে পারে না, ওষুধ বিক্রি করতে পারে না। আবার কিছু ফার্মেসি আছে
তারা সেটা যেখানেই হোক না কেন তাদের যে বিশ্বাসযোগ্যতা, যে সুনাম তারা অর্জন করেছে, সেই কারণে তারা যে কোনো জায়গায় তাদের দোকান হোক না কেন তারা কিন্তু সেটা কী করতে পারে, সেখানে তারা মুনাফা অর্জন করতে পারে। ঠিক তেমনিভাবে স্কুল কলেজের সামনে যেইভাবে তোমার বই খাতা বিক্রির দোকানগুলো ভালো বেচাকেনা হয়, অন্যদিকে রাস্তার ধারে যেখানে স্কুল কলেজ নাই সেখানে কিন্তু এই ধরনের দোকানগুলোতে বেচাকেনা কম হয়ে থাকে। আবার দেখো, যদি আমরা প্রাকৃতিক পরিবেশের কথা বলি, যে নেপাল, ভুটান, আফগানিস্তান এই দেশগুলো কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। সেখানে তোমার কী নাই জানো, সেখানে কিন্তু কোনো নদী বন্দর নাই, তার চারপাশে হচ্ছে স্থল। আমাদের চারপাশে যেমন বঙ্গোপসাগর আছে, বিভিন্ন নদী আছে, তাদের সেখানে কি নাই, নদী বন্দর কিন্তু নাই। এই কারণে যেটা হচ্ছে, তারা কিন্তু ব্যবসা বাণিজ্যে খুব উন্নতি করতে পারেনি। আবার সিঙ্গাপুর খুব ছোট্ট একটা দেশ, তা সত্ত্বেও সিঙ্গাপুরের সমুদ্র বন্দর ব্যবহার করার কারণে সিঙ্গাপুর কিন্তু অনেক দেশের চেয়ে অনেক বেশি তারা মুনাফা অর্জন করছে, বা তারা ব্যবসা বাণিজ্যে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে। আবার ধরো আফ্রিকার কথা, ধরো আফ্রিকায় কি আছে, অনেক বেশি মরুভূমি, সেখানে কি হচ্ছে না, ফসল কিন্তু উৎপাদন হচ্ছে না। আবার অন্যদিকে বাংলাদেশে ধরো অনেক বেশি জনসংখ্যা, তারপরেও এদের এই দেশে যে পরিমাণ জমি আছে সেই পরিমাণ জমির যে উৎপাদন ক্ষমতা তা দিয়ে কিন্তু 16 কোটি মানুষের, বা এখন 18 কোটির দিকে চলে যাচ্ছে, সেই মানুষের কিন্তু আমরা চাহিদা, খাদ্যের যে চাহিদাটা আছে আমরা কিন্তু পূরণ করতে পারছি। হয়তো শিশু খাদ্য কিংবা কিছু শৌখিন যে খাদ্যগুলো আছে সেগুলো হয়তো আমাদের দেশের বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। তার মানে মোটামুটি আমরা যে শুধুমাত্র এগুলোই না, আমরা যখন দেখব যে আমাদের দেশের মূলধন অনেক বেশি, চীন সেখানে প্রচুর পরিমাণ কি আছে, জনসম্পদ আছে। চীন সেই জনসম্পদকে কাজে লাগিয়ে আজকে উন্নতির শিখরে পৌঁছে গেছে। ঠিক তেমনিভাবে যেই দেশ আসলে তাদের যে সম্পদটাকে কাজে লাগাতে পারে অর্থনৈতিকভাবে, প্রযুক্তিগতভাবে, সেই দেশটা কিন্তু ততটা এগিয়ে যায়। তার মানে আমাদের কি করতে হবে, ব্যবসায় যে পরিবেশটা আছে সেই ব্যবসায় পরিবেশটা আসলে বিচার বিশ্লেষণ করে তারপরে আমাদের যে কোনো জায়গায় ব্যবসা স্থাপন করা উচিত বা করতে হবে। আমরা এখন চাইলেই কিন্তু পার্বত্য চট্টগ্রামে কিন্তু আমরা কি করতে পারবো না, ব্যবসায় করে আমরা খুব বেশি মুনাফা কিন্তু আমরা অর্জন করতে পারবো না। ঠিক তেমনিভাবে আবার যদি এমন হয় যে যেখানে বন্যা হয় অনেক বেশি, ঝড় হয় অনেক বেশি, জলোচ্ছ্বাস থাকে সবসময়, সেখানেও কিন্তু আমরা কি করতে পারবো না, আমাদের ব্যবসাটাকে স্থাপন করতে পারবো না। তো মোটামুটি আমরা এই ব্যবসার পরিবেশটাকে আমরা কি করতে পারি, দুটো ভাগে দেখতে পারি। একটা হচ্ছে ব্যষ্টিক উপাদান, আর এটা হচ্ছে সামষ্টিক উপাদান। ব্যষ্টিক উপাদানের মধ্যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে ধরনের বিষয়গুলো আছে, আমরা যদি এখানে বলি যে শেয়ার মালিক, পরিচালনা পর্ষদ, শ্রমিক কর্মী, অভ্যন্তরীণ সংস্কৃতি, আচ্ছা। আর এই সামষ্টিকটাকে আবার আমরা কী করতে পারি, দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কার্য পরিবেশ, আর একটা হচ্ছে সাধারণ পরিবেশ। এই কার্য পরিবেশকে আবার কি করতে পারি আমরা, বেশ কিছু উপাদান এই কার্য পরিবেশের মধ্যে রয়েছে। কি কি আছে সেটা বলো তো। এই কার্য পরিবেশগুলোর মধ্যে রয়েছে পাওনাদার, সরবরাহকারী, ক্রেতা ভোক্তা, আরও অনেক কিছু। এরপরে আমাদের আসলে আর এই অধ্যায়ের সবচেয়ে, তোমাদের কিন্তু এখানে একটা এমসিকিউ হয় যে কোনটি পরিবেশের ব্যষ্টিক উপাদান, কোনটি সামষ্টিক উপাদান। এই জায়গাটা একটু ভালো করে পড়বে ফর এমসিকিউ। এমসিকিউর জন্য কি করতে হবে, আমাদের ব্যষ্টিক এবং সামষ্টিক উপাদানগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। কারণ এখানে প্রশ্ন করা হবে নিচের কোনটি পরিবেশের ব্যষ্টিক উপাদান, নিচের কোনটি পরিবেশের সামষ্টিক উপাদান। বোর্ড প্রশ্ন কিন্তু এটা এসেছিল। মোটামুটি আমাদের এই হচ্ছে ব্যষ্টিক উপাদান এবং সামষ্টিক উপাদান।
আমরা যে সাধারণ উপাদানগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তার মানে আমরা এখন লিখি বিভিন্ন ধরনের ব্যবসায়িক পরিবেশ, বিভিন্ন ধরনের ব্যবসায় পরিবেশ। সবচেয়ে আগে আমরা কি লিখতে পারি বলতো? প্রাকৃতিক পরিবেশ। তারপর হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, ধর্মীয় পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ, আচ্ছা, এই যে পরিবেশগুলো আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটা পরিবেশের মধ্যে আবার অনেকগুলো শাহরিয়ার রাজগর অনেক সুন্দর উত্তর দিয়েছে। পরিবেশ হলো এমন একটি জিনিস যা আমাদের পারিপার্শ্বিক তৈরি করে, পারিপার্শ্বিক অবস্থা তৈরি করে এবং পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের ক্ষমতা প্রদান করে। এক কথায় আমাদের যার চারপাশে যা কিছু আছে তাই হচ্ছে আমাদের পরিবেশ। ভেরি গুড, ধন্যবাদ তোমাকে শাহরিয়ার রাজগর উত্তর লেখার জন্য। তার মানে আমরা একটু দেখো এখন যে আমরা যে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, এই যে পরিবেশগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই পরিবেশগুলোই আমাদেরকে কি করবে, আমাদেরকে সহযোগিতা করবে ব্যবসাকে অনেক বেশি কি করতে, সংগঠিত করতে। আচ্ছা, এই যে আমরা কিন্তু আরেকটা পরিবেশ কিন্তু আমরা দেখে থাকি, সেটা হচ্ছে, এবং সেটা কিন্তু এটার মধ্যেই চলে আসে। আমরা যখন আলোচনা করব তখন দেখব যে সাংস্কৃতিক পরিবেশ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু আবার কি কি আছে বলো তো? ভূপ্রকৃতি, আবহাওয়া, জলবায়ু, নদ নদী, সাগর, খনিজ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ, এই বিষয়গুলো আবার আমাদেরকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের প্রভাবিত করে। প্রাকৃতিক পরিবেশের সমভূমি, পার্বত্যভূমি, মরুভূমি, মালভূমি, এই বিষয়গুলো যেই দেশের যেরকমভাবে আছে সেখানে আবার প্রভাবিত করে। আবার ধরো প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ যেখানে আছে, প্রত্যেকটা দেশের বনজ সম্পদ থাকা উচিত মোট আয়তনের 25 ভাগ, সেখানে আমাদের দেশে আছে মাত্র 11 ভাগ। কিন্তু এই যে একটা ক্ষতি হচ্ছে, কেন হচ্ছে, কতটুকু হচ্ছে, আমাদের অনেক বেশি বন থাকলে আমরা আরও কীভাবে সহযোগিতা পেতাম, আমাদের যদি নদী বন্দরগুলো যদি আমরা আরও বেশি স্ট্রং করতে পারতাম, সমুদ্র বন্দরগুলোকে যদি আমরা আরও বেশি কাজে লাগাতে পারতাম, এইভাবে যখন আমরা চিন্তা করব তখন প্রাকৃতিক পরিবেশটা আসলে সবচেয়ে বেশি কিন্তু প্রভাবিত করে থাকে কোনো একটা ব্যবসাকে গড়ে ওঠানোর জন্য। তার মানে আমরা অর্থনৈতিক পরিবেশ বলি যে কোনো একটা দেশের যে মূলধন আছে, বাজার আছে, চাহিদা আছে, যোগান আছে, এই বিষয়গুলো নিয়ে যে ধরনের পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ কোনো একটা দেশের রাজনীতিতে যারা জড়িত বা রাজনৈতিক যে অবস্থা, রাজনৈতিক যে স্থিতিশীলতা, রাজনৈতিক যে প্রতিকূল বা অনুকূল অবস্থা, তার মানে আমি বলতে পারি কোনো দেশের যেই অভ্যন্তরীণ যে রাজনৈতিক অবস্থার উপর ভিত্তি করে যে ধরনের পরিবেশ গড়ে ওঠে তাকে রাজনৈতিক পরিবেশ বলে। তারপরে যেটা আছে সামাজিক পরিবেশ, কোনো একটা মানুষের জনসংখ্যা, কোনো একটা দেশের শিক্ষা, তাদের আচার আচরণ, এই সমস্ত কিছু নিয়ে যে ধরনের পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হচ্ছে সামাজিক পরিবেশ। এর কারণ হচ্ছে যেমন আমাদের দেশে ধরো আমরা কিন্তু আসলে ব্যবসায়কে পছন্দ করি কম, তার কারণ হচ্ছে ব্যবসায়টা একটা অনিশ্চিত একটা অবস্থা, ব্যবসার তুলনায় আমরা চাকরিকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, সেটাও হচ্ছে সামাজিক অবস্থার কারণে। ধর্মীয় মানে যে কোনো দেশের যে বা ব্যবসায় পরিবেশের মধ্যে ধর্ম কিন্তু অনেক বড় একটা প্রভাব বিস্তার করে। আলোচনার শুরুতেই কিন্তু আমি এটা বলেছিলাম যে আমরা মুসলিম প্রধান দেশ হওয়াতে আমাদের দেশে গরু,
জবাই, গরুর মাংস বা গরুর গোশত আমরা কিন্তু কেনাবেচা করতে পারি উন্মুক্তভাবে। অন্যান্য দেশে কিন্তু সেটা আবার সম্ভব হয় না। প্রযুক্তিগত পরিবেশ হচ্ছে যেই সমস্ত প্রযুক্তি মানুষের জীবনকে কি করে, আরও বেশি সহজ করে, তাকে আমরা কি বলে থাকি, প্রযুক্তিগত পরিবেশ বলে থাকি। তারপর হচ্ছে আইনগত পরিবেশ। কোনো একটা দেশে সেই দেশের জন্য বৈধ যেই সমস্ত নিয়ম কানুনগুলো আছে তাকেই আমরা কি বলতে পারি, আইন বলতে পারি। এই আইন কিন্তু অনেক বেশি প্রভাব বিস্তার করে ব্যবসায় তৈরি, পরিচালনা এবং নিয়ন্ত্রণের জন্য। তারপর হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। কোনো একটা দেশের সংস্কৃতির উপরে ডিপেন্ড করে যে সেই দেশে যখন দেখো আমাদের যখন দেশে ঈদ হয়, ঠিক আছে, ধর্মীয় পাশাপাশি যদি আমরা সাংস্কৃতিক পরিবেশের জন্য আমরা যদি নতুন বছরের কথা বলি, নববর্ষের কথা বলি, আমরা যদি 26 মার্চের কথা বলি, আমরা যদি 16 ডিসেম্বরের কথা বলি, 21 ফেব্রুয়ারির কথা বলি, পয়লা ফাল্গুনের কথা বলি, সেখানে কি হচ্ছে, এই দিনগুলোকে কেন্দ্র করে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য অনেকখানি চাঙা হয়ে ওঠে। তার মানে কি এখানে কি করছে, সাংস্কৃতিক পরিবেশও প্রভাব বিস্তার করেছে। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমাদের যেই কাজটা থাকবে বা আমাদের সাথে যে কাজটা করতে হবে, প্রত্যেকটার সংজ্ঞা আমরা পড়ব এবং মাত্র এই 4টা তোমাদের আগামী ক্লাসে এই 4টার প্রভাব কিন্তু আমরা আলোচনা করব। সেক্ষেত্রে এই 4টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। রিডিং পড়বে 5-6 বার করে। প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ, এই প্রত্যেকটা পরিবেশের যে প্রভাব ব্যবসার উপর যে প্রভাব বিস্তার করে থাকে তার প্রভাবটা আমরা একটু ভালো করে রিডিং পড়ে নেব বই থেকে। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে খাতাপত্র দেখলেই হয়তো আমরা বুঝতে পারবো। তো আশা রাখি সবার পরীক্ষা ভালো হয়েছে। যারা পরীক্ষা অংশগ্রহণ করো নাই, বিশেষ করে 410 থেকে সম্ভবত 413, 14, 15, 16 এমন কিছু রোলগুলো আছে যারা একটানা এই কয়জন পরীক্ষা তোমরা দাও নাই, চেষ্টা করবে মানে 14 তারিখে কলেজে এসে প্রশ্নগুলো নিয়ে যেয়ে পরীক্ষাটা দেওয়ার জন্য। আর যারা পরীক্ষা দিয়েছো তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নগুলো, উত্তরপত্রগুলো জমা দিবে। সবাই ভালো থেকো, বাসায় থেকো, নিয়মিত পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।